সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টিও কিন্তু কাইন্ড অফ কালচারাল জেনোসাইডের অন্তর্ভুক্ত। এটিও তারা পূর্ব পরিকল্পিত প্ল্যান মোতাবেক বা পরিকল্পনা মোতাবেক করছে। আমি দুইজন রাপ সিঙ্গারের ইমেজ আপনাদেরকে দেখাই। এই ইমেজগুলো আমি দেখাচ্ছি, একটু একটু আমার সাথে থাকুন। একটু বড় করা যাক ইমেজ। এই দেখুন, এই দেখুন, এই এই এই- এই দুইটার নাম হচ্ছে হান্নান এবং সেজান। এই দেখুন, এর এর গলার মধ্যে পিতলের বা মেটাল জাতীয়, পিতল বা মেটাল জাতীয় কোনো কোনো চেইন লাগানো রয়েছে। আর এটির গলায়ও মানে মানে চেইন লাগানো রয়েছে, ঠিক আছে? তো এই দুইটার নাম হচ্ছে সেজান এবং হান্নান। আচ্ছা, আমি এদের ইমেজ কেন দেখালাম আপনাদেরকে আলোচনার মাধ্যমে তা বলে দেব নে, ঠিক আছে? তো আচ্ছা, দেখুন তো, এই দুইটা এই দুইটার গলায় যে চেইন লাগানো রয়েছে, এই চেইন লাগানো অবস্থায় এদেরকে কি কোনো সুস্থ মানুষ মনে হয়? উত্তর হচ্ছে না। তো এদের এই দুইজনের জীবনী বাংলাদেশের সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটিতে এ নিউ জেনারেশন চ্যাপ্টারে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং সেজান এবং হান্নানের অবদানের কথা বা কন্ট্রিবিউশনের কথা জুলাই অগাস্টের ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভাবা যায়? আমি এদেরকে আবার দেখাই। এই দেখুন, এই দেখুন, আমাদের নিউ জেনারেশনকে যদি এই সমস্ত অসুস্থ রাস্তার ধারে ধারে রাপ মিউজিশিয়ানদের দিয়ে পরিচিত করানো হয়, তাহলে এই জেনারেশন, আমাদের জেনারেশন কোন দিকে যাচ্ছে আপনারা কি একটু ভাবতে পারছেন? এই এই সমস্ত রাপ মিউজিশিয়ানদেরকে বা মানে রাপ সিঙ্গারদেরকে ইউরোপের সভ্য দেশগুলোতে পাত্তাই দেওয়া হয় না, ঠিক আছে? এরা বিভিন্ন ধরনের ক্রাইমে লিপ্ত থাকে। এই দেখুন, এটির দুই ঠোঁট কালো, রীতিমতো গাঞ্জা খায়। এই দেখুন, এই দেখুন গাঞ্জার নমুনা দেখুন, গাঞ্জা খাওয়ার নমুনা দেখুন, দুইটা ঠোঁট কালো, ঠিক আছে? তো এই দুইজনের এই দুইজনের জীবনী সপ্তম শ্রেণীর পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে। অবাক করা বিষয়। কারণ কি জানেন? কারণ হিসাবে দেখানো হয়েছে যে 5ই অগাস্টের যে ডাকাতি সাকসেসফুল করতে এরা নাকি গান গেয়ে দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছিল। বুঝতে পারছেন? মানে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে এদের গান নাকি নতুন জেনারেশনকে কিংবা ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করেছিল, ঠিক আছে? এই কারণে তাদের অবদানকে মূল্যায়ন করতে গিয়ে তাদের জীবনী বাংলাদেশের মানে সপ্তম শ্রেণীর পাঠ্যসূচিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের জীবনী পড়তে বাধ্য। কতটুকু আমাদের লেখাপড়ার মান কতটুকু নিচে নিচে নামলে পরে রাস্তার ধারের দুইটা টুকাই রাপ সিঙ্গারদের জীবনী ছাত্রদেরকে পড়াতে হয়, ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে পড়াতে হয়, কতটুকু নিচে নামলে পরে একটু ভাবুন। দুইটার গলায় কি আছে দেখুন আপনারা, কি ঝুলিয়ে দেওয়া হয়েছে দুটোর গলার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এদের আরো কিছু ইমেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আমার না আসলে খুব কষ্ট হচ্ছে এই কারণে যে আমাদের নতুন জেনারেশনকে এরা এই সমস্ত মানুষদেরকে দিয়ে এই সমস্ত সুজান এবং হান্নানদের মতো মানুষদেরকে দিয়ে বিভ্রান্ত করাচ্ছে এই অপদাষ্টারা। এদের সং নাকি, রাপ মিউজিক নাকি পুরা জাতির ইয়াং জেনারেশনের মানুষদেরকে নাকি উদ্বুদ্ধ করেছিল দ্বিতীয় স্বাধীনতা অর্জনে। বিষয়টা বুঝতে পারছেন? তো 71 সালে
আমাদের আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, কোন ধরনের মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধারা কিভাবে উদ্বুদ্ধ হয়েছিল, কিভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিভাবে নিজেদের আত্মজীবন জীবন জীবন বিলিয়ে দিয়ে একটা দেশ অর্জন করেছিল, সেইগুলো আমাদের ছাত্রছাত্রী, সেই সব ইতিহাস আমাদের, বা সেই সব ইতিহাসের কাহিনীগুলো বা ইতিহাসের মূল ধারাকে আমাদের ছাত্রছাত্রীদেরকে না শিখিয়ে, এইগুলোর সাথে না পরিচিত করে, এই সুজান এবং হান্নানদেরকে মানে পাঠ্যসূচিতে ঢুকিয়ে দিয়ে মানে আমাদের ছাত্রছাত্রীদেরকে এদের কাছে পরিচিত করা হচ্ছে, বা ছাত্রছাত্রীদেরকে এদেরকে পরিচিত করানো হচ্ছে। বিষয়টা বুঝলেন তো? এখন কি বলবো, তো এদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য যদি, হ্যাঁ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ অথবা দ্বিতীয় স্বাধীনতার জন্য যদি এদের অবদানের কারণে এদের নাম পাঠ্যসূচিতে ঢুকাতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময় যারা গান গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে 1971 সালে অনুপ্রাণিত করেছিলেন, তাদের কেন নাম বা তাদের গানের লিস্ট কিংবা তাদের জীবনী কেন পাঠ্যসূচিতে ঢুকানো হলো না? কেন ঢুকানো হলো না? আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমি প্রসঙ্গক্রমে নিয়ে আসছি, একটু থাকুন। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটি গান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুবই মানে মানে প্রভাবিত করেছিল। এটি হচ্ছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গোবিন্দ হালদার রচিত এবং আফল মাহমুদ কর্তৃক সুরারোপিত দেশাত্মবোধক এই বাংলা গান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গান রচিত হয়। এই গানটি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে 1971 সালে আপেল মাহমুদ খালি গলায় গেয়ে পরিবেশন করেন এবং আমাদের মুক্তিযোদ্ধারা এই গানের মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং এই গান গেয়ে গেয়ে তারা মানে পাক হানাদার বাহিনীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে যে গোবিন্দ হালদার এই গানটি রচনা করেছিলেন এবং এবং যে শিল্পী আপেল মাহমুদ এই গানটি গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, এই দুজনের নাম কেন এরা পাঠ্যসূচিতে ঢুকানো তো উচিত ছিল, নয় কি? নাই। এর মানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বিকল্প হিসাবে তারা রাস্তার ধারের টুকাইদের মানে জীবন কাহিনীকে তারা পাঠ্যসূচিতে ঢুকিয়ে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কলুষিত করতেছে। মানে 1971 সালের বিকল্প হিসাবে তারা 24 সালকে আমাদের জেনারেশনের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে আমাদের এই নতুন প্রজন্মের মানুষ 1971 সালকে ভুলে যায়। এটা তারা খুব পরিকল্পিত উপায়ে করছে, বিশ্বাস করেন? আচ্ছা, আরেকটু দেখাই মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ক গানগুলো। হ্যাঁ, এটা একটা ডেইলি স্টার থেকে, আমি দ্য ডেইলি স্টার থেকে এই আর্টিকেলটি নিয়েছি। আচ্ছা, কোন কোন গান মুক্তিযুদ্ধে গাওয়া হয়েছিল আমি একটু পড়ে শোনাই। এটিও মুক্তিযুদ্ধে খুবই অনুপ্রেরণা দিয়েছিল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। হ্যাঁ, আমাদের শিল্পীরা সমবেত কণ্ঠে এই গানটি গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেন এবং এটিও গোবিন্দ হালদার রচনা করেছিলেন এবং সমর দাস এটিকে সুরারোপ করেন। তাহলে গোবিন্দ হালদারের নাম কেন আমাদের পাঠ্যসূচিতে নাই? কেন গোবিন্দ হালদারের জীবনী পড়ানো হচ্ছে না? আচ্ছা, আরেকটু পড়ে শোনাই। আচ্ছা, এই দেখুন। আচ্ছা, মার্কিন সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশ শিরোনামে কালোজয়ী গানটি গেয়েছিলেন। এই গানটি বাঙালি জাতিকে অনুপ্রেরণা দিয়েছিল। তাহলে এই গানটি গাওয়ার কারণে জর্জ হ্যারিসনের জীবনী কেন বাংলাদেশের পাঠ্যসূচিতে দেওয়া হলো না? বুঝতে পারছেন?
এরপরে আব্দুল জব্বার একটি গান গেয়েছিলেন, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। হ্যাঁ, তো এই গানটি গাওয়ার জন্য আব্দুল জব্বারকে পাঠ্যসূচিতে পাঠ্যসূচিতে ঢুকিয়ে দিয়ে তাকে কেন সম্মানিত করা হলো না? হুম। তারপর আরেকটি গান আছে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এটিও গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান এবং আনোয়ার পারভেজ এই গানটি গেয়েছিলেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান এবং আনোয়ার পারভেজের সুরে আরেকটি গান বাংলাদেশের বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কুটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। তো আনোয়ার পারভেজ যে এই গানটি গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন, তো আনোয়ার পারভেজ গেলেন কই? হুম। অবশ্য তাদের জয় বাংলা গানের প্রতি বা জয় বাংলার প্রতি একটা চুলকানি রয়েছে। এরপরে তো আরো অনেক কিছু বলবো। অনেক কিছু বলা যায়। তো এই ধরুন, সুজয় শ্যামের সুরে রক্ত দিয়ে নাম লিখিয়েছি, জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি। এই ধরনের অনেক গান আছে, যেমন সুজয় শ্যামের সুরে সুরারোপিত আরেকটি গান আছে, বিজয় নিশান উঠছে ওই। তো এই দুইটা টুকাইয়ের মানে গান গাওয়ার কারণে যদি 24-এর তাদের তথাকথিত সন্ত্রাসী আক্রমণ সাকসেসফুল হয়ে যায়, আর এই কারণে যদি তাদের নাম পাঠ্যসূচিতে ঢুকানো হয়, তাহলে এতগুলো গান যারা গেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, সেই সমস্ত শিল্পীদেরও তো নাম ঢুকানো উচিত ছিল পাঠ্যসূচিতে, নয় কি? আসলে ঘটনা হচ্ছে কি? ঘটনা হচ্ছে এরা টুকাই মুকাই উপদেষ্টা, খবিস খান্নাস, হ্যাঁ, গাঞ্জাকুর, সুদকুর, ড্রাগি, এদেরকে আমাদের নতুন প্রজন্মের ব্রেইনের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, ইচ্ছাকৃতভাবেই ঢুকাচ্ছে, যাতে করে আমাদের নতুন প্রজন্ম 71-কে ভুলে গিয়ে 24-কে ধারণ করে। এটাই হচ্ছে তাদের প্ল্যান, বুঝতে পারছেন? এই কারণেই এরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাঙালি কৃষ্টি সংস্কৃতির শত্রু। রাপ মিউজিক আমাদের কৃষ্টি কালচারের কোনো প্রধান অংশ বিশেষ না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।